আসসালামু আলাইকুম, আমি শোভা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, যাব কুমিল্লা। কুমিল্লা জেলা কিন্তু অনেক পুরনো একটি জনপদ। সমতল হলেও জেলাটি একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। 1733 সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবে বাংলার অন্তর্ভুক্ত করেন। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পাওয়া যায় চৈনিক পরিব্রাজক ওয়াংচুয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়ামলিঙ্কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। পৌঁছে গেলাম ময়নামতি ওয়ার সিমেট্রি। বাইরে থেকে দেখেই মনে হচ্ছে শান্ত, শীতল, নিরিবিলি একটি পরিবেশ। আমি এখন আছি ময়নামতি ওয়ার সিমেট্রিতে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 737 জন সৈনিকের কবর রয়েছে। ময়নামতি ওয়ার সিমেট্রিকে কমনওয়েলথ যুদ্ধ সমাধিও বলা হয়। 1941 থেকে 1945 সালে বার্মায় সংগঠিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার অর্থাৎ তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে 9টি রণসমাধি ক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণসমাধি ক্ষেত্র রয়েছে, যার একটি হচ্ছে এখানে আর অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতি বছর প্রচুর দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এই রণক্ষেত্র সমাধিতে আসেন। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। সমাধি ক্ষেত্রের সম্মুখ অংশের প্রশস্ত পথের পাশেই ব্যতিক্রমী একটি কবর রয়েছে, যেখানে একসাথে 23টি কবর ফলক দিয়ে একটা স্থানকে ঘিরে রাখা রয়েছে। এই স্থানটি ছিল মূলত 23 জন বিমান সৈনিকের একটি গণকবর, যেখানে লেখা রয়েছে, "These plaques bears the names of 23 airmen whose remains lie here in one grave." এবার যাচ্ছি ময়নামতি রানীকুঠির প্রাসাদে। রানী ময়নামতির প্রাসাদ। 7ম শতকে সমতটের রাজার 3 কন্যার এক কন্যার নাম ছিল ময়নামতি, আর তার নামেই এই জায়গাটির নাম হয়েছে রানী ময়নামতির প্রাসাদ। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশে এই ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সৌন্দর্যমণ্ডিত রানী ময়নামতির প্রাসাদ। বাংলাদেশে যেসব এলাকায় প্রাচীনকালে সভ্যতা বিকাশ লাভ করেছিল, তার মধ্যে কুমিল্লার ময়নামতি অন্যতম। এখানে আবিষ্কৃত প্রস্তর যুগে তৈরি হাতকুড়াল, বাটালি প্রভৃতি থেকে অনুমান করা যায় প্রায় খ্রিস্টপূর্ব 3000 অব্দের আগে এ এলাকায় বসতি গড়ে উঠেছিল। পৌরাণিক ও ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায়, ময়নামতি লালমাই পাহাড়ি অঞ্চলের প্রাচীন নাম ছিল দেবপর্বত। দেবপর্বত ছিল পূর্ব ভারতের বৌদ্ধ শাস্ত্র ও সংস্কৃতি চর্চার কেন্দ্র। প্রতি বছর 7ই বৈশাখ এখানে সনাতন ধর্মাবলম্বীদের মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই মেলায় ভিড় করেন। রানী ময়নামতি প্রাসাদ দেখা শেষ করে চললাম কুমিল্লা শহরের দিকে। কুমিল্লা শহরে আছে ধর্মসাগর দিঘি, আর শহরের মনোহরপুরে আছে অরিজিনাল মাতৃভাণ্ডার। আমি এখন আছি মনোহরপুর। কুমিল্লা এসে রসমালাই খাবো না তা কি হয়? আর তাই চলে এসেছি কুমিল্লার মনোহরপুরে, কুমিল্লার মাতৃভাণ্ডারের অরিজিনাল শোরুম থেকে রসমালাই নিতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে মনোহরপুরের অরিজিনাল মাতৃভাণ্ডার। মাতৃভাণ্ডার থেকে আমি রসমালাই কিনে নিলাম। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের 2 পাশে হরেক রকম মাতৃভাণ্ডারের দোকান দেখে থাকি, ওগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল মাতৃভাণ্ডার নয়। আমরা এসেছি তাই মনোহরপুরের আদি মাতৃভাণ্ডারে। এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে ধর্মসাগর দিঘি। আমি চলে এসেছি কুমিল্লা শহরের একেবারেই প্রাণকেন্দ্রে ধর্মসাগর দিঘি দেখতে। এটি যদিও একসময় খনন করা হয়েছিল এই অঞ্চলের মানুষের পানির কষ্ট দূর করতে, কিন্তু এখন এটি পরিণত হয়েছে একটি অন্যতম টুরিস্ট স্পট
হিসেবে। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে এই ধর্মসাগর দিঘিটি খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ 32 বৎসর রাজত্ব করেন। মহারাজা ধর্মমাণিক্যের নাম অনুসারে এর নামকরণ করা হয় ধর্মসাগর। দিঘি পাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। কুমিল্লা শহর থেকে এখন গন্তব্য কোটবাড়ি শালবন বিহার। কোটবাড়ি যাওয়ার পথে গ্রামের রাস্তার ধারে ছোট্ট একটি চায়ের দোকান দেখে নেমে পড়লাম। চা খেয়ে নিজেকে বেশ চাঙা লাগলো। আবার সেই গ্রামের রাস্তা ধরে সামনের দিকে ছুটে চলা। এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ। আর এই ক্যাডেট কলেজ থেকে একটু সামনে এগোলেই নবশালবন বিহার। পৌঁছে গেলাম নবশালবন বিহারে। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে চলে এলাম নবশালবন বিহারের ভেতরে। এখানে বাইরেই জুতা রেখে পুরো বিহারটা ঘুরে দেখতে হয়, খালি পায়ে ভেতরে প্রবেশ করতে হয়। কুমিল্লা কোটবাড়ি এলাকায় প্রায় 2.5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে নবশাল বিহার। চোখ ধাঁধানো এই স্থাপনাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। কুমিল্লার নবশালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার বা শান্তি প্যাগোডা। নবশালবন বিহারের প্রবেশদ্বার হতেই বাঁ দিকে রয়েছে সোনালী রঙের 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বিশাল প্রার্থনারত বুদ্ধের মূর্তি। যখন রোদের আলোক রশ্মি এর উপর আছড়ে পড়ে তখন একে দেখতে আরো চমৎকার লাগে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বৌদ্ধ মূর্তি এবং এই যে দুপাশে দুটি ড্রাগন, খুব সুন্দর কারুকাজ এই মধ্য মন্দিরটার। আর চারপাশে খুব সুন্দর বাগান, অনেকটুকু জায়গা নিয়ে এই শালবন নববিহারটি তৈরি হয়েছে। এখানে আসলে খুব ভালো লাগবে, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। পুরো মন্দিরটাই নানা রকম শৈল্পিক কারুকার্য মণ্ডিত। দৃষ্টিনন্দন এই মূর্তিটি ভাতৃপ্রতিম দেশ থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে নবশালবন বিহারকে উপহার হিসেবে দেয়া হয়। এই মন্দিরটি দেখে মনে হবে যেন চমৎকার শৈল্পিক কারুকার্য খচিত কোনো বিদেশি স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি। পুরো বিহারটির 3য় তলায় বৌদ্ধ মন্দির এবং মন্দিরের চারপাশে 4টি কারুকাজ করা দরজা রয়েছে, খুব সুন্দর এই যে দরজাগুলো। আর যে পাশ দিয়ে ঢোকা যায় সেটা অবশ্য সবার জন্য প্রবেশাধিকার নেই। এই বিহারকে ঘিরে দেশ বিদেশ হতে পর্যটকদের পদচারণা রয়েছে। মন্দিরের পাশাপাশি এখানে আরও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার স্কুল, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও হোস্টেল কক্ষ। নবশালবন বিহার দেখা শেষ করে আমরা এখন যাব হাঁটা পথের দূরত্বে শালবন বৌদ্ধ বিহার দেখতে। শালবন বৌদ্ধ বিহারে প্রবেশ ফি 20 টাকা। কুমিল্লার কোটবাড়ির এই ময়নামতি শালবন বিহারটি বাংলার প্রাচীন প্রত্নতত্ত্বের একটি অন্যতম নিদর্শন। তাই প্রতিদিন শত শত পর্যটক এখানে ঘুরতে আসেন, এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি দেখতে আসেন। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বেরিয়ে আসে এই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। এখানে মধ্যযুগের অর্থাৎ 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে প্রশাসনিক কেন্দ্র, মন্দির এবং বিশ্ববিদ্যালয় ছিল। মানুষের কাছে সবচেয়ে বড় বিস্ময় মানুষ নিজেই। নিজেরই সৃষ্টির দিকে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। সময়ের আবরণে ঢাকা পড়ে গেলে নিজের অতীতের দিকে তাকিয়ে তাকে আর চেনা যায় না। জনাকীর্ণ কুমিল্লা শহর থেকে প্রায় 8 মাইল দূরে শালবন বৌদ্ধ বিহার অঞ্চল। এক সময় ছিল ঘন অরণ্যে ঢাকা। প্রাচীন রাজারা একে বলতেন লালন বিবন। এখানকার ভূপ্রকৃতিও ঠিক পাললিক নয়, মাটি লালচে। একসময় এখানে ছিল শালের বন। 7ম শতাব্দীর এই বৌদ্ধ বিহারে ছাত্ররা পড়ালেখা করেছে 1300 সাল পর্যন্ত। এটি ছিল একটি আবাসিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের থাকার জন্য ছিল 115টি কক্ষ। এর আসল নাম ছিল ভবদেব বিহার। চারদিকে অরণ্য, মাঝখানে নির্জন এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে লেখাপড়া করত। রাজা বিহারের ব্যয় নির্বাহের জন্য গ্রাম দান করতেন, অর্থাৎ গ্রামের রাজস্ব থেকেই বিহারের সব খরচ উঠে আসত। শিক্ষা ছিল মেধা নির্ভর। কেবল যোগ্য শিক্ষার্থীরাই সেখানে বিনা খরচে পড়ার সুযোগ পেত। আমাদের অঞ্চলে প্রাচীনকালে এই ছিল বিশ্ববিদ্যালয়ের আদর্শ। ছাত্র যেমন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজত, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানও খুঁজে বেড়াত মেধাবী ছাত্র।
সুদূর কাশ্মীর, ইরান, মধ্য এশিয়া থেকে বিদ্যার্থীরা জ্ঞান অন্বেষণে এসে হাজির হতেন কুমিল্লার এসব বিদ্যাপীঠে। এখানকার পণ্ডিতদের সুনাম ছড়িয়ে পড়েছিল চীন পর্যন্ত। সপ্তম শতাব্দীতে সুদূর চীন থেকে এসেছিলেন হিউয়েন সাং, যার কথা আমি আপনাদের আগেই বলেছি। ময়নামতি বৌদ্ধবিহারে আসলে বোঝা যায় যে এই কুমিল্লা অঞ্চল একসময় কতটা সমৃদ্ধ ছিল। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মধ্যযুগের অর্থাৎ সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বেশ কিছু বৌদ্ধ মন্দির, বৌদ্ধ স্তূপা এবং বিশ্ববিদ্যালয় এখান থেকে খননের মাধ্যমে পাওয়া যায় এবং এই জায়গাটি ব্যবহৃত হতো সেই সময়ের প্রশাসনিক কেন্দ্র হিসাবেও। এই বিশাল সভ্যতার সব চিহ্ন চাপা পড়েছিল মাটির তলায়। মানুষ ভুলে গিয়েছিল এদের কথা। উঁচু হয়ে থাকা মাটি চাপা বিহারগুলোকে আঞ্চলিকভাবে ডাকা হতো মুড়া বলে। মুড়া মানে উঁচু জায়গা বা টিলা। 1803 সালে প্রথম এই অঞ্চলের ভিন্ন ইতিহাসের চিহ্ন পাওয়া যায়। 1220 সালের এক তাম্রলিপি থেকে জানা যায় জাঁকজমকপূর্ণ পট্টিকেরা নামের রাজনগরী ছিল এখানে। সেই নগরীর চিহ্ন কোথায় এখন কেউ জানে না। এখনো এই অঞ্চলটি সম্পূর্ণ খনন করা হয়নি। অনেক কিছু চলে গেছে বর্তমানের নতুন স্থাপনার নিচে, কিন্তু যা পাওয়া গেল তাতেই বোঝা গেছে এই অঞ্চলের এক অজানা ইতিহাসের পর্ব আমাদের জন্য অপেক্ষা করছে, যার সম্পর্ক বিশ্বের ইতিহাসের সাথে। বিভিন্ন রাজার তাম্রফলকে লেখা দানপত্র তুলে এনেছে এমন সব স্থান আর ঘটনার কথা, যা ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করাচ্ছে। শালবন বিহার আর ময়নামতি জাদুঘরের বিপরীতেই লালমাই উদ্ভিদ উদ্যান। এই লালমাই উদ্ভিদ উদ্যানটিও একটি উল্লেখযোগ্য পর্যটন স্পট এবং পিকনিক স্পট হিসেবেও ব্যবহৃত হয়। এখানে বেশ কিছু পিকনিক রিসোর্ট রয়েছে। এছাড়াও ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর লালমাই টিলা এবং সেগুন, গজারি এবং অনেক নামনা জানা গাছে ভর্তি ভেতরটা। একটু পরপর বসার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা, সারাদিনের ভ্রমণে আজ আমি এসেছিলাম কুমিল্লা। সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার সবগুলো দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছি এবং আজকের ভিডিওতে আমি তা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।